এই যে বর্ডারের প্রশ্নটা দিয়ে একটু শুরু করি। দীর্ঘদিন ভারতে বসবাস করা হয়েছে আপনার। আপনি সেখানকার কালচারটা সম্পর্কে জানেন, বাংলাদেশ সম্পর্কে জানেন। মানে ২ দিকের মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে বোঝার জন্য আমি এই পয়েন্টটা টানলাম যে ২ জায়গার মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে আপনি জানেন। তো বাংলাদেশে যে ভারত বিরোধিতা তো একটা আলাদা জায়গা আছে, ভারতের সমালোচনার জায়গা, সেটা আমরাও করি। বিভিন্ন ইস্যুতে সমালোচনা ভারতের। বাংলাদেশের সঙ্গে যেগুলা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেখানে আমরা বিভিন্ন ইস্যুতেই সমালোচনা করি। কিন্তু সমালোচকদের ভেতরে ২ টা ক্যাটেগরি আছে। একটা হচ্ছে ভারত বিদ্বেষ নিয়ে সমালোচনা, আরেকটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কোন ধরনের যদি প্রভাব বিস্তার দেখি সেই জায়গায় সচেতনভাবে সমালোচনা। ২ টা ২ ভাষা। কিন্তু বর্তমানে যেটা চলছে বাংলাদেশে, সেটাকে আসলে বিকৃত ভারত বিদ্বেষ ছাড়া অন্য কিছু বলবার সুযোগ নেই। বর্ডারে বাংলাদেশে যে মানুষগুলো বিভিন্ন সময়ে ভারতে গিয়েছে, আপনার পরিচিত রয়েছে, আমার পরিচিত রয়েছে, ফরিদ ভাইয়েরও রয়েছে। যেমন আমি বলতে পারি আমার ৩ জন পরিচিত মানুষ রয়েছে যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। ভারতে গিয়ে তারা বিভিন্ন ডকুমেন্টস বানিয়েছে, ভারতে তারা থাকে। এর মধ্যে মুসলিমও একজন রয়েছে আমার পরিচিত, যার ঢাকায় বাড়িও আছে এখন, কলকাতায় বাড়িও আছে তার, পশ্চিমবঙ্গে। তো এই যে এই মানুষগুলো যখন দেখছি আমরা, বিজেপি আসার পর একটা প্রেশারের মুখে পড়লো বিভিন্নভাবেই রাজনৈতিক বাদর্শিক জায়গায়। এই বাংলাদেশের যারা অবৈধ অভিবাসী তাদেরকে বাংলাদেশে ব্যাক করানোর একটা প্রবণতা চলতেছে, এবং অনেকেই আবার প্রেশার দেখে, আমরা ইন্টারভিউতে দেখেছি তারা স্বেচ্ছায় এখন দেশে ফিরতে চাচ্ছে, কারণ তারা সেখানে নিরাপদ বোধ করছে না। এই পর্যায়ে এসে বাংলাদেশের বিজেপিকে আমরা দেখলাম বিজেপি সরাসরি অস্ত্র তাক করছে আমার দেশের মানুষের দিকে, অথচ ফিলিস্তিনের জন্য কান্নায় বুক ভেসে যায় আমাদের, রোহিঙ্গাদের জন্য আমাদের কান্নাকাটিতে অস্থির পুরো বিশ্ব। সেই জায়গায় আমাদের বিজেপি আমাদের নাগরিকের বুকে অস্ত্র তাক করে রাখছে শুধুমাত্র ভারত বিদ্বেষের কারণে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। বর্ডারে যেটা হচ্ছে সেখানে যদি দায় কাউকে দিতে হয়, বাংলাদেশের নাগরিককে দিতে হবে। এর কারণ হচ্ছে ভারত থেকে খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশে আসেন অবৈধ পথে। একদম যে আসেন না তা না। আমি বাংলাদেশের জেল, বিশেষ করে কাশিমপুর কারাগারে আমি ভারতীয় পেয়েছি যারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিলেন অথবা বৈধভাবে ঢুকেছিলেন, অবৈধ হয়েছেন। ভিসা মানে সাউথ ইস্ট এশিয়া এগুলো হয়, মানে মানুষ ভিসার ব্যাপারে সতর্ক থাকে না। বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে ভারতে কর্মসংস্থানের জন্য মানুষ গিয়ে থাকেন বা বিভিন্ন অপরাধ করে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে ভারতে। আরেকটা সংখ্যা, সেটা সবচেয়ে বেশি, যারা হচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু। তারা আসলে দেশ ত্যাগ শখ করে না। পৃথিবীর কোনো মানুষই তার মাতৃভূমি, তার ভিটামাটি ছেড়ে অন্য কোথাও যায় না একান্ত বাধ্য হলে। লোভে পড়ে আপনি অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারেন, কিন্তু ভিটামাটি ছেড়ে যাবেন না। এটা 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 সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনি দেখবেন যারা বড় বড় চোর, এই যে আপনি দেখেন বেগমপাড়া, তিগমপাড়া গেছে, কিন্তু টাকা পাচার করে, কিন্তু তাদের কিন্তু রুট এই জায়গায় রেখে গেছে। তো বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু যায়, তারা কিন্তু জীবিকার জন্য না, ওখানে আসলে জীবন বাঁচানোর জন্য যায়, এবং তাদের ভারতের জীবনটা খুব সুন্দর না। ধরেন একজন খুনি, অনেক খুনি, এই বঙ্গবন্ধুর খুনি মাজেদকেও তো কলকাতা থেকে ধরে আনা হলো, 17 বছর সেখানে সে আত্মগোপনে ছিল। এরকম খুনি যারা যায় বা বড় কোনো অপরাধী, তাদের একটা বুঝ থাকে যে আচ্ছা আমি আকাম করে আসছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে অন্য একটা দেশে থাকতেছি হিন্দু হয়ে অন্য নামে, আমার জন্য এটাই ভালো। কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিতাড়িত হন, তাদের তো আসলে দুঃখের শেষ থাকে না। এবার হচ্ছে এই যে যাতায়াত, যান কিভাবে। আফগানিস্তান থেকে যখন আমেরিকা চলে গেল, সেখানে আমরা দেখেছি বিমানে ঝুলে ঝুলে কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করেছে, অথচ যে কেউ জানে যে বিমানে ঝুলে যাওয়া যায় না, উড়ন্ত অবস্থায় পড়তে দেখেছি মানুষ। তো এটা কখন করে? বাধ্য হয়ে। পৃথিবীর কোনো মাইগ্রেশন যদি সেটা কোনো আদর্শ বা বিশ্বাসের কারণে হয়, বিতাড়িত হতে হয়, সেটা বৈধ পথে হয় না। আমি জীবন বাঁচাতে দেশ ছাড়তে হয়েছে, সেটা বৈধভাবে পারি নাই, চেষ্টা করেছি, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছি, পরে আমাকে লাইন বি চুজ করতে হয়েছে। তো আমি দীর্ঘদিন ভারতে ছিলাম, ভারত থেকে বৈধ পথে বের হয়েছি। তো ভারতে তো আমরা ভারতের জন্য অনিরাপদ নয়, কিন্তু অনিরাপদ কারা? খুনি ডাকাতরা। এবার স্মাগলিং যেটা হয় বর্ডারে, সেই ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশিদের নিয়ে অনেক চাপে থাকে। আজকে একটা ভিডিও দেখছিলাম, ভারতীয়দের সবজি, শাকসবজি নিয়ে এসছে, লাউ এনে বলতেছে ভারতীয় লাউ নিয়ে আসছি। তো এরকম কাজ করে, গরু চুরি করে নিয়ে আসে। আর অন্যান্য মাদক চোরাকারবারি, গরু চোরাকারবারির সাথে বাংলাদেশের দালালরা সবচেয়ে দুঃসাহসী হয়, কারণ বাংলাদেশের কোনো বর্ডার নাই, আছে ভারতের। তো ভারতীয় স্মাগলাররা সাধারণত বাংলাদেশে আসে না। যে কোনো বড় দেশের সাথে ছোট দেশের এই পার্থক্য থাকবে, শুধু ইকোনমিতে না, মানুষে মানুষে ভেবে থাকবে। বর্ডার অঞ্চলে ভারতীয়রা বাংলাদেশিদেরকে দেখতে পারে না, মিসকিন ফকিন্নি মনে করে। যেমনটা সৌদি আরবে বাংলাদেশে মুসলমান যত বড় হাজি হন, যত বড় টুপি হন, ওই যে দাঁত ভাঙা পীর চরমনায়, তারে জেলে রাখছে না 40 দিন, সে কিছু এখানে ওয়াজ করতে, ধরে নিয়ে জেলে ঢুকাই দিছে। তো এগুলো আসলে মানে এই বৈষম্য থাকে। এখন যা বলার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন,
ভারতের সীমান্তে অভ্যন্তরীণ জায়গায় বাংলাদেশের নাগরিক গিয়ে যদি কোনো অপরাধ করে তাহলে এটা তাদের আইনে যেটা বিচার হবে, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমারও একই বক্তব্য। আমি 4বার বর্ডার ক্রস করেছি, তো আমার কখনোই মনে হয় না বিএসএফ গুলি করে। যদি আপনি মিউচুয়াল দালাল ধরে যান, তাদের একটা বৈধ পথ না হলে অবৈধ পথেও বৈধ লাইন আছে, মানে তাদেরকে জানান দিয়ে যাইতে হবে। আর স্বাভাবিকভাবে বন্দুক নিয়ে বসে আছে, আপনি তাদের ফাঁকি দিলে তার বন্দুকটা দিছে কেন, সে তো তার এটা ক্ষমতা দেখাবে। ফেলানির লাশ নিয়ে অনেক কথা বলা হয়। যারা বর্ডারে গেছেন, কাঁটাতার দেখেছেন অনেক উঁচা, ওইখানে ক্রেন দিয়ে কাউকে ঝুলাইতে হবে, কোনো মানুষ যে টাইনা তাকে ঝুলাইতে পারবে না, কারণ ওইটা কোনো পিকনিক স্পট না, কোনো পাহাড় না যে ট্রেকিং করে আপনি উঠে গেলেন। ফেলানি পার করছিল, গুলি করছে, ওই সময় ঝুলা ছিল, তারা লাশ সরানো মনে করে নাই, এটা প্রয়োজন মনে করে না, এটা অমানবিক কাজ। কিন্তু ফেলানি নিজেই ওই বর্ডারটা ক্রস করছিল। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের এটা কেন, মেক্সিকো থেকে যখন ইউএসএ ঢোকে তাদের সাথে কি ভালো ট্রিট করে? বলা হয় যে আমেরিকা হচ্ছে আইনের দেশ। তো সব জায়গায় আসলে আইন দেখানোর আগে আমাদের স্মার্ট হইতে হবে। বর্ডার নিয়ে আমার বক্তব্য এটাই যে বাংলাদেশের মানুষের অনেক দায় রয়েছে এই সব ইয়েতে, এবং ভারতের সীমানায় যারা দায়িত্বে থাকে তারা কিন্তু বাঙালিও না, ওরা অবাঙালি। অবাঙালিরা শুধু বাংলাদেশের বাঙালিকে অপছন্দ করে না। 1971-এ এই অবাঙালিরা আমাদের, দেখেন 71-এর আগে 52-এ, ওরা বাঙালিকে পছন্দ করে না। তেমনি ভাবে ভারতের যারা গুজরাটি, মারাঠি, বাঙালিরা আসলে ইন্টেলেকচুয়াল, অনেকটা বিড়ালের মতো বলতে পারেন, মানে কিছু করবে না, খাবে আর কি, বুদ্ধি দিয়ে অনেক কিছু করে, এই কারণে হিংসা করে। আপনি বলিউডে দেখেন বাঙালিদের অবস্থান, আপনি অভিনয় শিল্পী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, বড় একটা দখল কিন্তু বাঙালিরা আছে। এবং পশ্চিমবাংলার বাঙালিরা অনেক পড়াশোনা করে, তো ফলে তাদেরকে আসলে হিংসা করে। এটা জাতিগত বৈষম্য বলতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশে বাঙালিকে কেন সে হিসাব করবেন? এক হচ্ছে বাঙালি, আর এক হচ্ছে মুসলমান। তো আমি যদি বন্দুকের সামনে নল দেই বা একটা বাঘের সামনে যায় যদি বলি আইন অনুযায়ী তুমি সুন্দরবনেই থাকবে, আমার কামড় দিতে পারবে না, এটা কিন্তু হবে না। বড় আপনি তার টেরিটরিতে যায় যদি আপনি এই ফাতরামিগুলো করেন, কেন? মানে সে তো বাংলাদেশে ঢুকে মারছেন, আপনি যাচ্ছেন কেন তার ওইখানে? নো ম্যানস ল্যান্ড আছে, বাংলাদেশের বর্ডার সীমানা নাই, সীমানা রেখা নাই, খোলা ওপেন। তো মানুষ অনেক, এই গতকালকে দেখছিলাম একটা পাগল লোক, সে বর্ডারে চলে যাচ্ছে, বিএসএফ তাকে ধরে আনছে, বিজিবি তারে ধরে আনছে, ধরে এনে থামাইতে পারতেছে না লোকজন, সে যাবেই। এখন এরকম লোকজন গেলে ওই প্রান্তে যে বিএসএফ আছে সে কেমনে বুঝবে কোনটা পাগল আর কোনটাই? এই জিনিসগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। বর্ডার কিলিং নিয়ে আসলে আমার কিন্তু 150 মিটার ওই পাশে, 150 মিটার নোম্যান্স ল্যান্ডের বাইরে, এই দিকে 150 মিটার, তারপরে নোম্যান্স ল্যান্ড, তারপরে আবার 150 মিটার, তারপরে গিয়ে ভারতের মানে যে সীমান্ত, ওদের যে বর্ডারটা দেয়া। মানে একটা মানুষ কতটা উন্মাদ হলে মানে সেখানে দৌড়ে ওদের বর্ডার পার হয়ে ওইটার ভেতরে যাচ্ছে, সেখান থেকে লাউ বেগুন এগুলো চুরি করে আইন না খুব উৎসব করতেছে এবং তার দাম্ভিকতার সাথে। এবং আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে সেদিন দেখলাম বিজিবি একটা ফটোশুট করেছে, খুব চমৎকার ফটোশুট, যে মানে যুদ্ধ পরিস্থিতি, তারা বাংকার বানিয়ে বাংকারের ভিতরে আত্মরক্ষা করে আছে, চারদিকে যে বালুর বস্তা সিমেন্ট কি দেয় না ওগুলা দিয়ে দিয়ে বাংকার বানায় ভেতরে অস্ত্র নিয়ে বসে আছে। কিন্তু সেখানে যে ফটোশুট করছে তার চারপাশে মিনিমাম 100-র উপরে বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। মানে সার্বিক পরিস্থিতিটা নিয়ে তোর কাছে একটা প্রশ্ন, মানে আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে গিয়ে যে এনসিপি যেই দলটা, যারা জুলাই ষড়যন্ত্র বলি বা আন্দোলন বলি যাই বলি সেই গজবের উপরে নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্ব দেওয়া দলটাকে আমরা দেখলাম জামাতের সঙ্গে জোট বাঁধতে, এবং জামাতের সঙ্গে জোট বেঁধে, জামায়াত একটা বড় দল, এটা খুব স্বাভাবিকভাবে ছোট দলগুলো যখন সেই দলের সঙ্গে যুক্ত হয় তখন সেটার মানে দাঁড়ায় হচ্ছে, যেমন জামায়াত ওদেরকে দিয়েছিল 30টা আসন, 30টা আসন মানে 270 আসন জামায়াতের থাকবে, 30টা আসন ওদেরকে দেবে, হিসাবটা তো এই। তার মানে হচ্ছে তোমাকে আমি 270 আসনে জেতাবার জন্য চেষ্টা করব, তুমি আমাকে 30টা আসনে জেতাবে, মানে এই চুক্তির মোদ্দা কথা তো এটাই। তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বলি, এনসিপি বলি, কিংবা এনাল ক্লাব বলি, এই সবাই মিলে টিলে তো জোটটা বাঁচছিল জামাতকে ক্ষমতা আনার জন্য। সেই সময় এদের পূর্ণ সমর্থনটা ছিল জামাতের দিকে, বিএনপির সাথে একটা দলও যায়নি এদের মধ্যে। তো বিএনপি তখন জামাতকে তারা ক্ষমতায় আনতে পারেনি, এই বিএনপি আসলো। এখন এই যে বর্ডার কেন্দ্রিক যে ঘটনাগুলা, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারির মতো লাফাঙ্গার লাফালাফি দেখতেছি আমরা, এনাল ক্লাবের এনালপন্থী লোকজনের লাফালাফি দেখতেছি, এই যে সবকিছু মিলে হাদি মাদি মিলাইয়া, মাঝখানে আবার মমতা ব্যানার্জিও ঢুকে গেছে এক জায়গা দিয়ে ফাঁকা দিয়ে, হ্যাঁ, উনিও তার চেহারা দেখাইছেন। সবকিছু মিলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে আসলে জামায়াতকে ক্ষমতা আনতে না পারা, এবং সেই যে তাদের সেই জুলাই থেকে যে পরিকল্পনাটা ছিল সেটা সাময়িকভাবে স্থগিত বলি, এটাকে ব্যর্থ না বলি, কারণ কর্মকাণ্ড এখনো চলমান। এখন কি বিএনপি সরকারকে ফেলার জন্যই কি আসলে ভারত বিদ্বেষ, মন্দির ইস্যু থেকে শুরু করে
সব বিষয়গুলোকে আসলে তুলে এনে কি বিএনপিকে টালমাটাল বানানোর একটা চেষ্টা চলতেছে, যে জামাতকে ক্ষমতায় আনার ওই ধারাবাহিকতার অংশই কিনা আসলে এই বিষয়টা? কি মনে হয় আপনার? এটা হচ্ছে চৈত্র মাসে গরু মরলে যেরকম বউরে মা ডাকে এই অবস্থা। এনসিপির সেই অবস্থা আরকি। কারণ আপনি দেখেন তারা পলিটিক্যালি পরাজিত। বিএনপিকে ফেলানোর ক্ষমতা তাদের নাই। আ যদি বিএনপিকে কেউ ফেলে সেটা আওয়ামী লীগ। এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত। জামাতের ওই ক্ষমতা নেই। এটা আলাদা ইস্যু আসাদ, হুম। কিন্তু ওরা আসলে এই জিনিসটা করতেছে কেন? দেখেন একটা বিষয় কি আ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন পিনাকি ইলিয়াসদের ব্যবসা কি ছিল? ভারত বিদ্বেষ। অনেক কথা বলেছে এই চুক্তি সেই চুক্তি। যখন এনসিপি জামাত ক্ষমতায় ছিল অর্থাৎ ইউনূস তাদের ওস্তাদ যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু একটা প্রমাণও তারা করতে পারেনি। এই তৌহিদ হোসেন থেকে শুরু করে রজার রহমান বা এরা তো সবাই ওই ডিপ স্টেট। ওরা কিন্তু দেখাইতে পারে নাই কোন চুক্তি। শেখ হাসিনা এমন কোন চুক্তি করছেন যেটা গোলামির চুক্তি। আমরা আমেরিকার সাথে গোলামির চুক্তি দেখলাম। তো যেহেতু এটা পারে নাই, পাবলিক এখন কিন্তু ভারত বিদ্বেষ ওইভাবে খায় না। স্বাভাবিকভাবে একটা বড় দেশ যদি আপনার প্রতিবেশী হয়, সেই বড় দেশের প্রতি অনেক অভিযোগ থাকে। নেপালিরা কি ইন্ডিয়ারে পছন্দ করে? আমার তো মনে হয় না খুব একটা। মানে এমনি মারামারিতে যাবে না, বাংলাদেশীদের মতো বেকুবরা না। ওরা ওদের আন্দোলনেও এরকম ভাঙচুর করে নাই। কিন্তু ওরা ইন্ডিয়ারে বিষাক্ত বিদ্বেষও ছড়ায় না, কিন্তু কারো কারো ক্ষোভ তো রয়েছে বর্ডার হ্যাঁ, ইস্যুতে। বড় দেশ। অনেক ক্ষোভ থাকবে। তাদের অনেক অভিযোগ। বড় দেশ তো। আপনি অনেক দেখবেন যে হ্যাঁ, চীনের সাথে যেহেতু শুধুমাত্র বর্ডার আছে নেপালের, কিন্তু যাতায়াত নাই কারণ ওটা তো দুর্গম এলাকা। ফলে চীনের সাথে আর আসলে অত কিছু নাই। যেহেতু ইন্ডিয়ায় যাতায়াত করা যায়, প্রচুর নেপালিরা ইন্ডিয়ায় থাকে, প্রচুর ইন্ডিয়ানরা নেপালে থাকে। একটু হয়। বাংলাদেশের সাথে তো বর্ডারটা সিল করা। আপনি চাইলেই ভিসা পাইতেছেন না। অনেক ব্যাপার। ধর্ম একটা বড় ফ্যাক্টর। তো এই জিনিসটা থাকবে। এনসিপি ওটারে ক্যাশ করার চেষ্টা করছে কারণ তাদের কাছে বিক্রি করার আর কিছু নাই। পক্ষান্তরে তারা কিন্তু তাদের কফিনের শেষ পেরেকটা মারতেছে। যেমন আওয়ামী লীগের লোকজন যখন বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, পশ্চিমবাংলায় অবস্থান নিছে, ভারতের অন্যান্য রাজ্যে, ভারতীয়রা কিন্তু সেটাকে খুব একটা অপছন্দ করে নাই। তাদের দেশে আপনি আশ্রয় নিছেন যে কোনো কারণে, টাকা পয়সা নিয়ে যান আর ছাড়া যান। অবশ্যই তারা তাদের টাকা পয়সা ওইখানে তো আর কেউ ফ্রি খাওয়াইতেছে না। তো ভারতীয়রা কিন্তু এমনিতে 1971 এত কোটি মানুষকে আশ্রয় দেয়। তাদের মধ্যে বাংলাদেশী সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে। কিন্তু আপনি শেখ হাসিনার ব্যাপারে দেখেন, তাদের নাগরিকদের দেখেন, তারা কিন্তু আওয়ামী লীগের লোকজনকে অপছন্দ করে না। হোয়াট অ্যাবাউট জামাত শিবির এবং এনসিপি? ওই যে পোলাটা মাহাদি গেছিল না ইন্ডিয়াতে, ওই পর্তুগাল না কোন দেশে যাবে, ওরে কিন্তু যখন এই মিশনটা চলে ওরে ডিপোর্ট করানোর, সাধারণ লোকজন অংশগ্রহণ করছে। আমাকে অন্ততপক্ষে না হলে 50 জন বলছে, আমি পাহাড়গঞ্জে থাকি, আমি তো পাবলিক পোস্টে ছিলাম, খালি বলেন কোথায় আছে, আমি নিজে ওরে দোলাই দেবো। এখন দেখেন তাদের উপরে তো চেতা কেন? কোন আওয়ামী লীগ নেতার তো খুঁজা এমনকি বাহাউদ্দিন বাহার যে কুমিল্লা নানুয়ার দিকের পারে, তারে মানে ওইখান থেকে ডিপোর্ট করতে গিয়ে দেখলাম কোনো ইন্ডিয়ানকেও বিরুদ্ধে বলতেছে না, অথচ হিন্দুদের উপরে নির্যাতন সে করছে। মানে ব্যাপারটা দাঁড়ায় কি, ওরা যে আওয়ামী লীগ ফেরার আগেই দেখেন এখন কিন্তু ওরা দিশেহারা। কালকে দেখলাম একটারে কাপড় চোপড় খুলে পিটে দিছে, জুলাই সিডিআই বলতেছে। আরো অনেক জায়গায় দেখছেন জুলাই স্তম্ভ ভেঙে পড়াই দিছে। ওরা যে পালাইয়ে যে যাবে সেই জায়গাটা ওরা রাখতেছে না। একটা তো ব্যাকআপ প্ল্যান রাখতে হয়। আচ্ছা, ইন্ডিয়ার সাথে এখন তো খারাপ সময়, আগে ইউনুসের সময় মাস্তানি করছে একটা। পাকিস্তান তো আছে, পাকিস্তান তো উইরা ভাই, এখন ওই আপনি যদি আফগানিস্তানের উদাহরণ দেন, যে আমেরিকা তো তাদের জন্য বিমান দিছে, এখন চাকা ধরে যতজন যাইতে পারে, যেগুলো যাইতে পারবে না চাকা টাকা ধরে পাকিস্তান, তারা কোথায় যাবে? মিয়ানমারের সাথে তো ভালো সম্পর্ক না, ওইখানে তো ওই স্থানীয় উগ্রপন্থীদের সাথে ওদের একটা ক্লাশ আছে। সব মিলিয়ে তাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। কোনো দুর্যোগে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন না। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ এত প্রভাবশালী, 16 বছর ক্ষমতায় ছিল, তাদের কয়জন ফ্লাই করতে পারছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওরা যে একটু পালায় যায় মানবিক আশ্রয় নেবে, সেটা না হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে তাদের আশ্রয় দেবে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে মানুষই তো পিড়ে মেরে ফেলবে। কারণ এরা তো সবাই মার্কা মার। আপনি নাসির ফাসির যাদের কথাই বলেন, আপনি যদি যতই বলেন আমি রামচন্দ্র বর্মন আমার নাম, দেখা গেল যে আমি জানি না সার্কামসিশন যদি কারো না হয়ে থাকে, বা যদি কোনো কিছু কইরাও দেখায় যে আমি হিন্দু, বিশ্বাস করেন ভাই আমি হিন্দু, কাজ হয় না ওদের, কিন্তু অবস্থা খারাপ। এটা আমি দেখতেছি। তবে ওরা নিজের কফিনে যেহেতু নিজেরাই শেষ পেরেকটা মারতেছে, আমার আপনার সমস্যা কি? ওদের চিৎকারে ভারতের কি হবে? ওদের চিৎকারে ভারতের কেউ আমাদের সাথে যুদ্ধ হয় না। আমরা তো মরমু তাহলে সবাই লয়ে মরমু, কারণে রেখে মরমু না, ওদের হাসাহাসি করে, ওদের পাত্তা দেয় না ওইভাবে। ভারতীয়রা একটু চেতে অনেক সময়, কিন্তু আসলে তো এটা কোনো মানে দাঁড়ায় না। ওই বাংকার টাঙ্কার বানিয়ে লাভ কি? ভারতের যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে এমনি সারেন্ডার করবে বাংলাদেশ। এটা যে কোনো সরকার থাকলে, জামাত ক্ষমতা থাকলেও এই যুদ্ধ করার ক্ষমতা আমাদের ভারতের সাথে নাই। এটা তো মানে অস্বীকার করার কোনো সুযোগই নেই, কোনোভাবেই সুযোগ নেই ভারতের সাথে যুদ্ধ করার আমাদের। আচ্ছা, তাহলে আসাদ, আরেকটা প্রশ্ন একটু আমি আপনাকে যুক্ত করে দিই একই সঙ্গেই, এই প্রশ্নটা নেই, সেটা হচ্ছে গিয়ে যে
আমরা ৫ তারিখের পর থেকে দেখলাম যেটা চলমান বিএনপি আসার পরেও সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে দহরম মহরম যে একটা পীড়িত, হ্যাঁ? এই চুক্তি, হুম, সেই চুক্তি, বাংলাদেশে সন্ত্রাস দমনের ব্যাপারে ট্রেনিং দেওয়ার জন্য ওখানকার সেনা অফিসাররা আসে। হুম, যেই দেশে গতকালকেও বোমা মেরা বোধহয় কতজন ৩০ জন না ৩৫ জন মারা হইছে। সেই দেশের সেনাপ্রধান ও আসে বাংলাদেশে সন্ত্রাস দমন এবং মাদক দমনের ব্যাপারে ট্রেনিং দিতে বাঙালি করে। হুম? তো এই যে পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি এটা ওটা মানে সার্বিক বিষয়গুলা ওরা যখন বাংলাদেশে জামায়াত, এনসিপি বলি বা বিএনপি বলি তারা যখন পাকিস্তানের সঙ্গে জামাই বউ খেলাটা খেলবে এবং তুরস্কের সঙ্গে এই সম্পর্কটা তারা ডেভেলপ করবে এবং সেটা খুব খুল্লাম দেখায়া দেখায়া। হ্যাঁ, হুম। বাংলাদেশের ক্যান্টনমেন্টে যখন জেএমবির নেতারা এসে বক্তব্য দেবে, ক্যান্টনমেন্টের মধ্যে অফিস বানাবে যখন মানে ওখানকার এই আইএসআই এর লোকজন, সেই জায়গায় দাঁড়ায়া ভারত যদি আজকে তার নিরাপত্তার স্বার্থে যেহেতু বর্ডার বাংলাদেশ যদি আফগানিস্তান হয় ডেফিনেটলি তার একটা প্রভাব ভারতকে সামলাইতে হবে ভয়ঙ্কর ভাবে চাপ পড়বে। হুম। ভারত যদি ব্যক্তি স্বার্থে মানে নিজের দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ধরি আওয়ামী লীগের পক্ষই নিয়ে নেয় এমন একটা অবস্থানে দাঁড়ায় সেটা কি আসলে রং? না দেখেন, যাদের পিতৃ পরিচয় নাই তাদের ব্যাপারে আমার আসলে অনুশোচনা আছে, দুঃখ প্রকাশ করি। অনেকেরই ধরেন সন্তান জন্ম দিয়ে ফালাইয়া দেয়, অনেক মানুষ এটা করে। তো যারা আসলে জেনুইন ভিকটিম তাদের ব্যাপারে আমার কিছু নাই, কিন্তু স্বঘোষিত পিতৃ পরিচয়হীন যারা আজকে এর আব্বাটাকে কালকে ওর আব্বাটাকে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এরা 1971 পাকিস্তানের দালালি করছে এই জামাত। আমেরিকা তাদের পক্ষে ছিল, আজকে এই আমেরিকার কাছে দেশটা বেচা দিছে। মানে ঘাঁটি টাটি করতে পারে না সেনাবাহিনী, মনে হয় কিছুটা এদিক সেদিক হয়েছে, কারণ সেনাবাহিনী তো জানে যদি এখানে ঘাঁটি বাটি করতে দেয়, ভারত যদি উল্টে যায় তাহলে মাইকটা তো প্রথম আগে সেনাবাহিনী খাবে, আগে খাবে, সিভিলিয়ান তো আগে। পরে, আগে তো সেনাবাহিনী। তো ওরা ওদের পিঠ বাঁচাতে এই রিস্ক নেয় নাই। মানে ধরেন আপনি একটা জিনিস চুরি করে বেচে ফেলবেন, আপনি জানেন এই চুরি করতে গেলে আপনার পিঠের চামড়া থাকবে না, আপনি কিন্তু যত বড় চোর হন আপনি ওই রিস্ক নেবেন না। চোর অন্য এলাকায় যায় চুরি করে কেন, যে নিজের এলাকায়। তো দেখেন ব্যাপারটা হয় কি, ওরা এই পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং ফ্রেনিং নিতেছে, এটা আমি থ্রেট মনে করি না। কারণ যেই গোষ্ঠী ওই যে পিতৃ পরিচয়হীনের মতো যারা যারা বাপ ডাকে, কিভাবে নেবে আসলে? না ভারত এইভাবে নেবে না। দেখেন আপনি খেয়াল করেন স্বাভাবিকভাবেই তার পৃথিবীর নিরাপত্তা ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যক মিলিটারি সারেন্ডার করছে ভারত বাংলাদেশের কাছে। এত বড় সংখ্যক মিলিটারি কোথাও সারেন্ডার করে নাই। কাপড় চোপড় খুইলা ওদের, মানে কি একটা অপমান। হ্যাঁ, ওদের লিডার বলছিল না মরে যাবো সারেন্ডার করবো না, করছে না, পিস্তল রিটার্ন করছে না, করছে তো। লজ্জাজনক পরাজয়। তো এখন এই পরাজিত অপশক্তির কাছ থেকে যদি কেউ ট্রেনিং নেয়, ও তো পরাজয়ের ট্রেনিং নেবে, ওর তো জীবনে কোনো জয় নাই। পাকিস্তানের জয় কি আছে বলেন তো? আজকে আমেরিকা এত দূরে, আমেরিকার কাছে দেশ বেচতে গেছে, জামাত তো কাছে পাকিস্তানের কাছে বেচতো, পাকিস্তানের তো টাকা নাই কেনার, ওরা তো নিজেরাই ভিক্ষা করে খায়। তো যেই কারণে ভাই ওই যে এক এক সময় এক একজনের বাপ ডাকতেছে, এই জিনিসটা করিয়া ভারত চাণক্য নীতির দেশ। 1971 দেখেন পাকিস্তানকে দিয়ে প্রথম হামলা করাইছে, আগে করে না, চাইলে তো তখনই তো আপনার মার্চ এপ্রিলই তো হামলা করতে পারতো। হ্যাঁ ঘাটটা ধরতে পারতো। ওরা কিন্তু হ্যাঁ। সময় নিছে যে তুই একটা মার, আগে একটা মার। বাংলাদেশ লড়াই করছে নিজের মতো করে। হ্যাঁ, তো আন্তর্জাতিক আইনে কোনো আইনে তারা আটকাইতে পারে না ভারতরে। তো এখন যদি আপনি থ্রেট ফিল, মানে ভারত দেখেন এই যে 10 ট্রাক অস্ত্র মামলার সাথে বাংলাদেশের রাজনীতি কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ, এই যে ঈদের পরে আন্দোলন, এইটাই ছিল সর্বোচ্চ হ্যাডাম। তো এটা কেন গেছে, এটা তো ভারত জানান দিয়ে করবে না। এখন যদি এরকম থ্রেট তারা তৈরি করে, ভারত তো বসে থাকবে যে করো, কতটুকু করো। কারণ যদি সমকক্ষ হইতো, পাকিস্তানকে অনেকটা ভারত সমকক্ষ মনে করে, তারা পারমাণবিক শক্তি, তো তাদের সাথে ফাইটটা ইনিশিয়ালি করতো। বাংলাদেশের সাথে ওরা এটা করবে না। তুমি জঙ্গি বানাও, মারো একটা। আপনার মনে হয় না কেন বাংলাদেশের সাথে বর্ডার দিয়ে দিয়েছে, কেন নেপালের সাথে কোনো কাটাতার নাই? নেপালকে ভারত থ্রেট মনে করে না, অথচ নেপাল হইয়া চীন কিন্তু নেপাল হইয়া ঢুকতে পারে, ওইটা তারা থ্রেট মনে করে না। কারণ ওই মানুষ যদি বেইমানি করে, স্থানীয়রা বেইমানি করে, তাহলে ওই দেশের উপরে বিশ্বাস থাকে না, কারণ স্থানীয়দের উল্টে দিতে পারে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেন, এই শুরু হয়েছে, কত মানুষ জন্ম হয়ে আব্বা ডাকা শুরু করে দিছে, নানা দাদিও ডাকে, স্কুলেও যায়, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয় না, আবার তাদের কোনো ফলাফলও পরিবর্তন নেই। আপনি দেখেন কারোর কোনো কিছু এমন না যে রাশিয়া ইউক্রেন সব নিয়ে নিছে, ওই দেখবেন বর্ডার এই যায় আসে ওই এক জায়গায়, কারণ তাদের ভূমির সাথে মানুষের একটা দেশপ্রেম আছে। আপনি দেখেন পাকিস্তানি মুসলমানরা বাংলাদেশের মুসলমানকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তি স্বার্থে তাদেরকে উস্কানি দেবে। আবার ভারতের মুসলমান দেখেন, এই যে কয়েকদিন আগে বাঙ্গু, এই যে বিজেপিরা ক্ষমতা আসার পর বললো না ওখানে ভারতে নির্যাতন হইতেছে, এই হইতেছে, স্বয়ং তৃণমূলের নেতারা এসে বলছে এই বাঙ্গু মুসলমান তোরা থাম, তোদের কারণে আমাদের সমস্যা হয়, তোদের মুসলমান দরকার নাই। চিন্তা করছেন পাকিস্তানের নাগরিক আর ভারতের নাগরিকের মধ্যে এটা পার্থক্য। পাকিস্তানের ওরা বলবে যে না বাংলাদেশে একটু দাও, ও ই করতেছে, আমি মারতে পারতেছি না, আরে ওর একটু লেলাইয়া দেই। মানে দেখবেন যে পরাজিত সে অন্যরে প্রক্সি খেলে।
আর যে খেলে ডিরেক্ট খেলে, আপনি ইসরায়েলের অপছন্দ করতে পারেন, কিন্তু ইসরায়েলের খেলা কিন্তু ডিরেক্ট, ওর কিন্তু কোনো প্রক্সি নেই। সরাসরি না, ইরান দেখেন ওই ইসরায়েলে প্রক্সি দিয়া এখন ডিরেক্ট অ্যাটাক করছে, কারণ ওই এই প্রক্সি দিয়ে এইভাবে হয় না। পাকিস্তান প্রক্সি খেলতেছে আমাদের দিয়া, ভারতের সাথে ঘুরে খেলতেছে, এইগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয় টুনকো। হ্যাঁ, এরা সিভিল ওয়ারের দিকে নিতে পারে, এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী থাকবে। 1971-এর মতো আগে তো এত প্রযুক্তি ছিল না, কে রাজাকার আর কে না, দাড়ি থাকলে দাড়ি কেটে ফেলছে আর চিনি নাই, মনে হয়েছে তো আরে বাঙালি। হ্যাঁ, পাঞ্জাবি খুলে ধুতি পড়ছে, বোঝা যায় না। এখন তো সবার আমল নামা তারাই নিজেরা তাদের ফেসবুকে সব জায়গায় দিয়ে রাখছে, চাইলেও ডিলিট হবে না। ফলে এখন যদি এরকম কোন ঘটনা ঘটে, তাহলে ওটা সার্ফ এক্সেল দিয়ে যেভাবে ক্লিন হয় ওইভাবে ক্লিন হবে, বাংলাদেশ রাজাকার মুক্ত হবে। এর মধ্যে আমি একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে জামাত ইসলামী শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে ওই যে তারা যে কি বলে, ওই যে কি একটা ইয়েতে যেন খাতে টাকা নেয় না, ওটাকে কি বলা হয়, প্রত্যেকের বেতন থেকে যে টাকা কাটা হয়, এনায়েত নাকি কি এয়ানত না কি যেন বলে, কি জানি এদের একটা ইয়ে আছে, সাদা না হ্যাঁ, আর কি। ওখানে দিতে হয় দলীয় ফান্ডে। সেখান থেকে প্রায় 300 কোটি টাকার উপরে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে মন্দির এবং হচ্ছে বর্ডার ইস্যুতে ইনভেস্ট করা হয়েছে জামাতের দিক থেকে। জামাত যেহেতু এখন রাজনীতি করতেছে তারা, অতএব তারা কোথাও সরাসরি নামতেছে না, কিন্তু এই রাম মন্দিরের বিরোধিতা যারা করতেছে এদের পেছনে জামাতের একটা অনেক বড় ইনভেস্ট আছে। এখন এই যে রাম মন্দির প্রতিষ্ঠা করা এবং সেটার যে বিরোধিতার যে জায়গাগুলো, এইগুলো আসাদ নূর আপনি কিভাবে দেখতেছেন? অনেক ধন্যবাদ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু করলে সেই ব্যক্তিটা ট্রান্সপারেন্ট কিনা, কার উদ্যোগে হচ্ছে, সেটা আমি দেখবো। এখন পিনাকি এসে যদি হনুমান মন্দির বানায় বা ধরেন হ্যাঁ দুর্গা মন্দির বানায়, হ্যাঁ বলতেই পারে আমি তো পিনাকি ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ, আমি বানাবো, আমি সেটাকে সন্দেহের চোখে দেখবো, কারণ সে ব্যক্তিটাকে। মিল্টন হালদার নামের একজন ব্যক্তি, এই আপনার মনে আছে নিশ্চয়ই যে বয়োজ্যেষ্ঠ মানুষদের পুনর্বাসনের জন্য ইয়ে খুলেছিল, পরবর্তীতে আমরা দেখেছি যে ওটা আসলে বাটপারি ছিল। আপনি ই ভ্যালি বলেন, আরিফার হোসেন তখনকার সময়ে বেশ আলোচিত একজন লেখক, তো সেও যদি ওটার সাথে থাকে তাও এটা ঝামেলার। তো রাম মন্দির যে বানিয়েছে সে তো বিতর্কিত ব্যক্তি, সে একবার মুসলমান হয়েছিল, তার নাম তৌহিদ কি একটা নাম নিয়েছিল, পরে আবার হিন্দু, এবং সম্ভবত সে রামের চেয়েও বেশি বড় হিন্দু আর কি, এখন ওই পিনাকির মতোই আর কি। এই ধরনের ব্যক্তিদের আমি সন্দেহ করি। তো তার উদ্দেশ্য কি, এটা প্রজেক্টটা কার? এখানে রাম মন্দির, অবশ্যই ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান বানানোর অধিকার যে কারোর রয়েছে। বাংলাদেশে মসজিদের মিনার আছে না, বড় বড় মিনার আছে, মাজার হয়, তো সেখানে মন্দির হবে না কেন? এটা যদি সেভাবে হয়, আসলেই কেউ অনেস্টভাবে করে, তাহলে এটা তো আর এখানে প্রশ্ন তোলার কোনো উপায়ই নাই, মানে কোনো সুযোগ কোনোভাবেই নাই। কিন্তু যে প্রতিষ্ঠা করছে তারে আমার সন্দেহজনক মনে হয়। এখন এটা কি রয়ের প্রজেক্ট, কিসের প্রজেক্ট আমি জানি না। আপনার একটা বিষয়, আপনি যে পার্সপেক্টিভ থেকে বলতেছেন এটাকে আমি অ্যাকসেপ্ট করতেছি, আপনার পার্সপেক্টিভ, কিন্তু যারা সমালোচনা করছে তারা কিন্তু এই পার্সপেক্টিভের ধারে কাছে নাই। আমি এমনও বক্তব্য দেখেছি যে যদি কেউ পূজা করতে চায় সে ঘরে বসে করুক, আমরা তো বাধা দিচ্ছি না, আমরা তো তাদের অধিকারে বিশ্বাস করি, তারা ঘরের মধ্যে বসে পূজা করুক, কিন্তু প্রকাশ্যে আকাশের নিচে প্রকাশ্যে কোনো মন্দির করতে দেওয়া হবে না, বাংলাদেশের প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে। আপনার পার্সপেক্টিভ এবং সেই পার্সপেক্টিভটা এক না। যদি না, আমি বুঝতে পারছি। এখন এইবার আসি ইসলামিক সন্ত্রাসীরা, তারা মনে করে যে তাদেরটাই শুধু হবে, তাদেরটাই সব, অন্য কারোর কোনো কথা থাকবে না, অন্য কোনো ধর্মীয় স্বাধীনতা বলে কিছু থাকবে না। এই চিন্তা করা হচ্ছে মধ্যযুগীয়, কারণ এই চিন্তা করতে গেলে আপনাকে আসলে বিতাড়িত হতে হবে, এই উপত্যকায় আপনি থাকতে পারবেন না। একই জিনিস যদি দাবি ভারতে করে, সেখানেও একই দেখতে পাবেন যে না, এটা কেউ গ্রহণ করবেন। তো তারা যে দাবিটা করছে, এটা দিয়ে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে, এবং এই চেষ্টাটা আসলে বাংলাদেশকে অনেক অনেক পিছিয়ে দেবে। আর এটা ফলাফল যেহেতু আপনি আমি থামাইতে পারবো না, ফলে এটা যা হবে সবাই এটার ফলভোগ করবে, এতটুকুই। কিন্তু জামাতের মতো দলগুলো তো মানে হেফাজত প্রকাশ্যে এটার পেছনে কাজ করতেছে, জামায়াত পরোক্ষভাবে এখানে পুরো ইনভেস্ট করতেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি বিষয়গুলোকে কোনোভাবেই, মানে তারা কি বুঝতে চেষ্টা করে না একবার যে কাদের কথায় কি নাচতেছি, কেন নাচতেছি, এটার বেনিফিটটা কোথায় আসলে? সাধারণ মানুষ যদি ন্যায় অন্যায়ের মাঝখানে কেউ অবস্থান নেয়, সেটা তো আর নিরপেক্ষতা হয় না, এটা সাধারণ মানুষও হয় না। যে আজকে সাধারণ মানুষ, কালকে সে অসাধারণ মানুষ হয়ে যাবে, মানে সে তো আর বেঁচেই থাকবে না। তো কোনো যুদ্ধ বিগ্রহ হইলেন, যদি সেটাকে চুপ করে আপনি মৌন সমর্থন দেন, তাহলে আপনি যখন মাইটটা খাবেন, অনেকেই তখন চুপ থাকবে, কি করবে? মানে গতকাল আপনি আমি সেই ক্ষেত্রে কথা বলছিলাম, তখন সে একটা পয়েন্টে কথা বলতেছিল, এই যে গাজওয়াতুল হিন্দের যে স্বপ্ন, বাংলাদেশের উগ্রবাদী প্রত্যেকটা জঙ্গির জীবনের যদি বলা হয় একমাত্র স্বপ্ন একটা বাইছে নিতে হবে, তাইলে ও বলবে যে গাজওয়াতুল হিন্দ, দিল্লিতে ইসলামের পতাকা উড়াও, এটা হচ্ছে তাদের একমাত্র স্বপ্ন।
সেই জায়গায় তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ মানে বাংলাদেশে যাদেরকে ব্যাক করানো হচ্ছে তাদের মধ্যে কি আসলে মৌলবাদীরা মনে করতেছে যে তাদের গাজওয়াতুল হিন্দ সফল করার জন্য ভারতে যে তাদের এজেন্ট দরকার, কিছু মানুষ রাখা দরকার, আসলে তাদেরকেও কি বের করে দিতেছে কিনা? এই কারণে কি তাদের এত আর্তনাদ? না, এটা আমার মনে হয় বের করে দেওয়াটা এটা তো আর আজকের নতুন কিছু না। ভারতে তো অবৈধভাবে অনেকেই গেছেন। এটা একটা ধারাবাহিক প্রসেস। বিজেপি হয়তো এটাকে বেশি করে দেখাচ্ছে কারণ তাদের যারা ভোটার তাদের মধ্যে তো একটা পক্ষ উগ্রপন্থী আছে। তো তারা এই জিনিসটাকে এন্টারটেইন করে যে দেখো আমাদের সরকার अब हमारा सरकार है ऐसा कर रहा है तैसा कर रहा है মজা পায় আর কি বুঝছেন? তো যে এখন দেখা গেল এখানে যে রাম মন্দির হইতেছে এই ইসলামিক সন্ত্রাসীগুলো তো মূর্খ, বুঝতেছে না। তারা এখানে ওটা ভেঙে দেবে, দেখা গেল ওইখানে আরো তারা কয়েকটা মসজিদ মন্দির মাজার ভেঙে দেবে, দিয়ে তারা বলবে যে মানে ইটের বদলে পাটকেল। জাস্ট আসাদকে একটা প্রশ্ন করে শেষ করি যে হাদি মানে বাংলাদেশের রাজনীতিতে তো এখন অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে হাদিমাদি ইস্যুটা, কারণ তাকে কেন্দ্র করেই সব ধরনের রাজনৈতিক মোড় ঘোরানোর চেষ্টা করা হয় এবং আগামীতে পাঠ্যপুস্তকেও তার স্লোগানের উপরে মানে একটা অধ্যায় রাখা হচ্ছে। হ্যাঁ, হাওয়া মাওয়া ছেঁড়ার বিশেষ পাঠ এই শিরোনামে বোধহয় ওসমান হাদিকে নিয়ে পাঠ্যপুস্তকে থাকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন ইনকলাব মঞ্চ এই এক ধরনের ভারত বিরোধী একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে ওসমান হাদিকে কেন্দ্র করে, ভারত খুন করাইছে, এটা অনেকদিন যাবত বলে আসছে। ওসমান হাদির ভাই আবার বলতেছে জামাতের আমিরের পিএস এটার সঙ্গে জড়িত, যে ইন্টারিম গভর্নমেন্টের অনেকে জড়িত, এইভাবে বলতেছে ওসমান হাদির আপন মায়ের পেটের ভাই। সেই জায়গায় দাঁড়ায় কয়েকদিন আগে মমতা যে একটা স্টেটমেন্ট দিল, যেই স্টেটমেন্টটা খুব চমৎকার ভাবে জামায়াত ইসলামের এতদিনের যে প্রচার, পিনাকির যেই প্রচার ইনকলাব মঞ্চের, এই পুরো জিনিসটাকে একটা জায়গায় আইনা মানে তাদেরকে পূর্ণ সমর্থন দেয় মমতার একটা বক্তব্য, যেটা হচ্ছে সে বিজেপি সরকারকে হুমকি দিতে গিয়ে বলেছে কারা করেছেন কি করেছেন সব প্রকাশ করে দিতে পারি, দিলাম না, হ্যান ত্যান, এই জাতীয় একটা বিষয়, যেটাকে ক্যাশ করে বাংলাদেশে হাদিপন্থী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতেছে। এই বিষয়টা নিয়ে আপনার অবজারভেশনটা কি আসলে? কারণ মমতাকে তো আপনি অনেকদিন যাবত মানে পাঠ করেছেন একরকম তার রাজনীতি তার দর্শনের জায়গাটাকে, তা আপনার কি মনে হয় সে কেন এই ধরনের বক্তব্য দিচ্ছে? এরা বঞ্চিত। কিছু কিছু পোলাপান দেখবেন ব্রেকআপ হইলে ওটা মেনে নিতে পারে না। মানে দেখা গেল যে সে বিভিন্নভাবে অ্যাটাক করে, মানে যার সাথে যারা বলছে তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া মরে যাবো, তারই আবার দেখবেন গালি দিতেছে খানকি অনেক ধরনের অশ্লীল কথাবার্তা বইলা। মানে তুই আমার হবি না তো কারো হবি না। মমতার ব্যাপারে যে ক্ষমতা শুধু আমার হয়েছে আর আমার না মানে দেশ ধ্বংস হয়ে যাক। সে একটা ন্যারেটিভ দাঁড় করাইছে, হুমকি দিছে, আবার সেই দেখবেন মাপ চাবে, কারণ মমতা দেউলিয়ার পথে। আর যখন কেউ মিথ্যাবাদী দেখবেন যে তার পক্ষে একটা লোক যদি কোনো কারণে না বুঝে সমর্থন দেয়, তারে দেখবেন বুকে জড়াইয়া নেবে। দেখবেন এই যে ইসলামিস্টরা ওরা বেগুনের মধ্যে আল্লাহ খুঁজে বেড়ায়, চাঁদে সাইদিরে দেখা গেছে তার কেরামতি ওইখানে মানে এইরকম আর কি, বুঝছেন? এখন ওই যে মমতা ব্যানার্জি বলছে, অথচ এই মমতা ব্যানার্জি মুসলমানদের যে ক্ষতিটা পশ্চিমবাংলায় করে গেছেন, এটা আগামী 30 বছরেও কিন্তু এটা শুধরানো যাবে না। যে ক্ষতিটা মোরাল জায়গা থেকে আপনি একটা গোষ্ঠীকে আইন কানুনের ঊর্ধ্বে রেখে তাদের যা খুশি তা করতে দিচ্ছেন, তার মানে তাদের ক্ষতি করছেন। তো আমি সংক্ষেপে বললে এটাই বলবো যে এগুলা বঞ্চিত কিছু লোকজন ওই সান্ত্বনা দিয়ে শান্তি পাইতেছে। যদি উল্টা হয়, হাদির যে বক্তব্য, হাদির সোকল্ড খুনি সে যদি করেও থাকে, ওই ফয়সাল না জানো কি নাম, ও চার্জশিটে যে দিচ্ছে, ভারতের আইন কানুন তো ট্রান্সপারেন্ট, সবাই জানে। আপনি যা ফাতরামি যা রাজনীতি বাইরে করবেন, আদালতে হবে না, এটা চলবে না। তো ওর চার্জশিট যদি সামনে আসে, কি জবানবন্দি দিছে? ওরে যে হাদির ভাই, সে এত প্রিভিলেজ, সে লন্ডনে বসে কেন জামাতের বিরুদ্ধে বলতেছে? সে তো ইন্ডিয়ার বিরুদ্ধে বললে আরো গরম হয়ে যেত, সে হয়তো আরো একটা প্লট পাইতো। কারণ সে আলটিমেটলি যাই বেচলেও তো ভাইয়ের জন্য তো মায়া আছে। সে দেখেন, আপনার ভাই আপনার শত্রু হইলে যদি কেউ তার মাইরা ফেলে, আপনি তো হয়তো ওই জিনিসটা মাইনা নেবেন না। মানে এখন এই জিনিসটাই হাদির ভাই সত্য কথা বলছে। জামাতের এনসিপির অনেকেই হয়তো ভারতে এটা তাদের গুটি হিসেবে রেখেছে, ট্রাম্প কার্ড খেলতেছে না, বলতেছে বলুক। মমতা ব্যানার্জি কি বললো না বললো, তার চেয়ে যে যাকে খুনি দায়ী করা হচ্ছে তার বক্তব্য মূল বক্তব্য। কিভাবে ওভার দ্য নাইট, সে ওভার দ্য নাইট না, কয়েক ঘন্টার ভিতরে ভারত চলে গেছে, এটা কেমনে সম্ভব? তারপরে হাদি বিক্রি করা দেখলাম, হাদিকে জাতীয় নেতা বানানোর চেষ্টা। পাঠ্যপুস্তক 2027, মানে 27-28, আপনি বিশ্বাস করেন ওই পর্যন্ত এই ধরনের কোন গান না? এখন ছাত্রদলই তো পিটে গেছে ওদের, দেখেন ওই জুলাই জঙ্গিদের। শোনেন, গাদ্দাররা কেউ পছন্দ করে না। এই যে সার্জিস হাসান বলেন, এরা সবাই আওয়ামী লীগের দালাল ছিল।
তো আপনি কেন মনে হইতেছে যে এদেরকে ছাত্রদল বলবে ওয়াও তোমরা কি চমৎকার বীর? ওদের বীর না, ওদের গাদ্দার হিসেবে দেখতেছে। এখনো একটু জুলাই একটু চেতনা এখনো আছে, কয়দিন পরে ওটা থাকবে না, দেখবেন ওরা ওরা ছাত্রদল এদের মারবে। ছাত্রদলের মাইরা তারপরে ছাত্রলীগ দেবে যে ভাই তোরা এখন বিরোধী দলে আসোস, তোরা তো একটু মানে দেখবেন যে অনেক সময় বড় অংশ খাইয়া ছোট অংশ একটু দুর্বল দেয় আর কি। এখন যেহেতু ছাত্রলীগ দুর্বল সেই হিসেবে তো ভাগ ওদেরও দেবে, এখানে মিলে মিলে খাওয়া হবে। দেওয়া উচিত, কারণ হক তো আসলে সবারই আছে, শুধু ছাত্রদল খাইলে এটা হয় না আসলে। আজকে আমি একটা ভিডিওতে এটা করতেছিলাম। এবং আরেকটা ব্যাপার আছে যে আমি এটা অনেক আগেই বলছি একটা কথা, মানে সেই নির্বাচনের আরো আগে থেকেই, যে আওয়ামী লীগ দরকার নাই, কাউকে দরকার নাই। কারণ এই যে সমন্বয়ক বা এনসিপি বলে যারা পরিচিত, তাদের যে ষড়যন্ত্র, তারা কি করেছে না করেছে বিএনপি তো জানে। আওয়ামী লীগের মতো একটা দলকে তাদের মানে পাকিস্তান, আমেরিকা, তুরস্ক, জামায়াত, হিজবুত, হেফাজত সব মিলাইয়া 14 গোষ্ঠী মিল্লা তাদের 17 বছর লাগছে সাকসেস করতে। এবং বিএনপির বিরুদ্ধে যদি সেম চক্রান্তটা তারা করে, 1 মাস টিকবে না বিএনপির ওই হ্যাডাম নাই। অতএব বিএনপি জানে যে এরা বাইচা থাকলে বিএনপির জন্য কত বড় হুমকি, অতএব বিএনপিও তোকে খায়া দেবে। এই কথাটা আমি একেবারে শুরু থেকে বলে আসছি।